পেট্রোলবাহী ট্রাকের সাথে ধাতব শিকল ঝুলানো থাকে কেন? ব্যাখ্যা করো। পেট্রোলবাহী ট্রাকে জ্বালানি পরিবহনের সময় দুর্ঘটনা এড়ানোর জন্য শিকল ঝুলানো থাকে। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, দেখবা প্রশ্নটার থিমটা বুঝে ফেলবে। পেট্রোলবাহী ট্রাক যখন রাস্তা দিয়ে চলে পেট্রোলবাহী ট্রাক যখন রাস্তা দিয়ে চলে তখন পেট্রোল বারবার ট্রাকের গায়ের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। অর্থাৎ সহজ কথা হলো, ভিতরে যে পেট্রোল আছে সেই পেট্রোলটা যেখানে পেট্রোলটা রাখা হয় ট্রাকের সেইখানের সাথে অর্থাৎ ট্রাকের গায়ের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, যার কারণে সেখানে আদান সঞ্চিত হয়। আদান মানে পজিটিভ আদান, অনেক বেশি ভিতরে পজিটিভ আদান সঞ্চিত হয়। তো এইভাবে পজিটিভ আদান সঞ্চিত হতে হতে যখন অতিরিক্ত আদান সঞ্চিত হয়ে যাবে তখন এমন সময় ট্রাকের ট্যাঙ্কের কিনারা থেকে স্ফুলিঙ্গের সৃষ্টি হতে পারে। অর্থাৎ বেশি আদান হয়ে গেলে এই ট্রাকের যে কিনারা আছে, চারটা কিনারা যে কোনো একটি কিনারা থেকে স্ফুলিঙ্গের সৃষ্টি হতে মানে আগুনের স্ফুলিঙ্গের সৃষ্টি হতে পারে। আর আগুনের স্ফুলিঙ্গের সৃষ্টি হলে গায়ের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, যার কারণে সেখানে আদান সঞ্চিত হয়। এমন সময় ট্রাকের ট্যাঙ্কের কিনারা থেকে অর্থাৎ ট্রাকের তো ভিতরে একটা ট্যাঙ্ক আছে, আর ট্যাঙ্কের ভিতরে কি রাখা হয়? পেট্রোল রাখা হয়। এই পেট্রোলের যে কিনারা আছে চারটা, যে কোনো একটা কিনারায় আগুনের স্ফুলিঙ্গের সৃষ্টি হতে পারে, যার কারণে আগুন লেগে দুর্ঘটনা ঘটতে পারে। তাই ট্যাঙ্কের পিছনে শিকল ঝুলিয়ে দিলে, ট্যাঙ্কটার পিছনে যদি একটা শিকল ঝুলাইয়া দেখা গেছে রাস্তার মধ্যে লাগিয়ে দেওয়া হয়, ঝুলিয়ে দিলে আদান সেটির মাধ্যমে রাস্তার ভূমিতে চলে যায়। তো সেখানে আর আদান বেশি জমতে পারে না, পজিটিভ আদান বেশি আর জমতে পারে না, যার কারণে দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। আশা করি তোমরা বুঝছো। আচ্ছা, এরপরে আর একটা প্রশ্ন হচ্ছে, ঘর্ষণের ফলে কোনো বস্তু আদানগ্রস্ত হয় কেন? ঘর্ষণের ফলে কোনো বস্তু আদানগ্রস্ত হয় কেন? স্বাভাবিক অবস্থায় পদার্থের পরমাণুতে ইলেকট্রন ও প্রোটন সমপরিমাণে থাকে। যেমন ধরো সোডিয়ামের 11টা প্রোটন আছে, 11টা পারমাণবিক সংখ্যা 11 এবং তার ইলেকট্রন আছে 11। অর্থাৎ স্বাভাবিক অবস্থায় পদার্থের পরমাণুতে ইলেকট্রন ও প্রোটন সমপরিমাণ থাকে। তবে প্রত্যেক পরমাণুরই প্রয়োজনের অতিরিক্ত ইলেকট্রনের প্রতি আসক্তি থাকে। যেমন ধরো ক্লোরিনের তোমার ইলেকট্রন আছে 17টা, সে সোডিয়ামের একটি ইলেকট্রন গ্রহণ করে 18টি হয়। তেমনিভাবে প্রত্যেক পরমাণুরই প্রয়োজনের অতিরিক্ত ইলেকট্রনের প্রতি আসক্তি থাকে। তাহলে এখানে ক্লোরিনের আসক্তি আছে। ইলেকট্রনের প্রতি আসক্তি বিভিন্ন বস্তুতে বিভিন্ন রকম, কোনোটির 3টার প্রতি আকর্ষণ, কোনোটির 2টার প্রতি আকর্ষণ, কোনোটির 1টার প্রতি আকর্ষণ। তো এই ইলেকট্রনের প্রতি আসক্তি বিভিন্ন বস্তুতে বিভিন্ন রকম। তাই দুটি বস্তুকে যখন পরস্পরের সংস্পর্শে আনা হয় এবং বসা হয়, তখন যে বস্তুর ইলেকট্রন আসক্তি বেশি, যেমন ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি, সে বস্তু অপর বস্তু থেকে ইলেকট্রন সংগ্রহ করে। যেমন ক্লোরিন সোডিয়াম থেকে একটি ইলেকট্রন সংগ্রহ করে, নিজে ঋণাত্মক আদানে আহিত হয়। তাহলে ক্লোরিন 17টি ছিল, সে সোডিয়াম থেকে একটি গ্রহণ করে সে ঋণাত্মক আদানে আহিত হয় এবং অপরটি ধনাত্মক আদানে আহিত হয়।
একটু মনোযোগ দিয়ে তোমরা দেখো, ঘর্ষণের ফলে কোনো বস্তু আদানগ্রস্ত হয় কেন? স্বাভাবিক অবস্থায় পদার্থের পরমাণুতে ইলেকট্রন ও প্রোটন সমপরিমাণ থাকে, যেমন সোডিয়ামের 11টা ইলেকট্রন 11টা প্রোটন আছে, তেমনিভাবে ক্লোরিনের 17টা ইলেকট্রন 17টা প্রোটন আছে। তবে প্রত্যেক পরমাণুর প্রয়োজনের অতিরিক্ত ইলেকট্রনের প্রতি আসক্তি থাকে, যেমন ক্লোরিনের সোডিয়ামের ইলেকট্রনের প্রতি আসক্তি আছে, ক্লোরিনের 17টি আছে, সে একটি গ্রহণ করতে চায়। ইলেকট্রন প্রতি আসক্তি বিভিন্ন বস্তুতে বিভিন্ন রকম, তো ক্লোরিনের যেমন একটি, কিন্তু অক্সিজেনের আবার দুটি। এইভাবে পানি তৈরি করতে আর কি, হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে যদি আমরা রিলেশন হয়, তখন অক্সিজেন কিন্তু 2টি হাইড্রোজেন গ্রহণ করে, তো তার হচ্ছে 2টি, আর ক্লোরিনের হচ্ছে মাত্র একটি, সোডিয়াম থেকে গ্রহণ করে। তাই দুটি বস্তুকে যখন পরস্পর সংস্পর্শে আনা হয় বা ঘষা হয়, তখন যে বস্তুর ইলেকট্রন আসক্তি বেশি থাকে, তো এখানে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি, সে বস্তু অপর বস্তু থেকে ইলেকট্রন সংগ্রহ করে, তো ক্লোরিন সোডিয়াম থেকে একটি ইলেকট্রন সংগ্রহ করে, নিজে ঋণাত্মক আদানে আহিত হয় এবং অপরটি অর্থাৎ সোডিয়াম ধনাত্মক আদানে আহিত করে। আজকের যে প্রশ্নটি বুঝাইলাম, এটা হচ্ছে রয়্যাল গাইডের 750 পৃষ্ঠায় 10ম অধ্যায় স্থির বিদ্যুৎ। দশ কুলম আদান বলতে কি বুঝো? 10 কুলম আদান বলতে বোঝায় কোনো পরিবেহীর মধ্যে দিয়ে 10 এম্পিয়ার প্রবাহ 1 সেকেন্ড ধরে চললে, অর্থাৎ একটা পরিবাহী থাকবে, এই পরিবাহীর মধ্যে দিয়ে 10 এম্পিয়ার প্রবাহ 1 সেকেন্ড ধরে চললে, অথবা 1 এম্পিয়ার প্রবাহ 10 সেকেন্ড ধরে চললে, এর যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে যে পরিমাণ আদান প্রবাহিত হয় তার মানকে 10 কুলম বলে। আবার একটু লক্ষ্য করো, তাহলে আমরা এটা না লিখে আমরা এতটুকু লেখলে হয়। দশ কুলম আদান বলতে বোঝায় কোন পরিবাহীর মধ্যে দিয়ে 10 এম্পিয়ার প্রবাহ 1 সেকেন্ড ধরে চললে এর যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে যে পরিমাণ আদান প্রবাহিত হয় তার মানকে 10 কুলম বলে। সমমানের দুইটি ধনাত্মক আদানের মধ্যবর্তী অঞ্চলে, যদি সমমানের দুইটি ধনাত্মক আদানের মধ্যবর্তী অঞ্চলে নিরপেক্ষ বিন্দু সৃষ্টির কারণ কি? সমান মানের দুইটি ধনাত্মক আদান পাশাপাশি স্থাপন করলে এদের সৃষ্ট তড়িৎ বল রেখাগুলো পরস্পর থেকে দূরে সরে যাবে, যেহেতু তারা সমান, ফলে দুই আদানের মাঝখানে কোনো বল রেখা থাকে না। দেখো এই যে নিরপেক্ষ বিন্দু, নিউট্রাল পয়েন্ট সৃষ্টি হয়, নিউট্রাল পয়েন্ট এন, মানে সমান মানের দুইটি ধনাত্মক আদান পাশাপাশি স্থাপন করলে এদের সৃষ্ট তড়িৎ বল রেখাগুলো পরস্পর থেকে দূরে সরে যাবে, ফলে দুই আদানের মাঝখানে কোনো বল রেখা থাকে না, এই যে থাকে না, এই স্থানে কোনো আদান স্থাপন করলে সেটি কোনো বল লাভ করবে না, ফলে সেই স্থানে নিরপেক্ষ বিন্দু মানে নিউট্রাল পয়েন্ট সৃষ্টি। আবারও দেখো, সমান মানের দুইটি ধনাত্মক আদান পাশাপাশি স্থাপন করলে, এই যে এন একটা আদান এন একটা আদান, এটাও প্লাস কিউ এটাও প্লাস কিউ স্থাপন, এদের সৃষ্ট তড়িৎ বল রেখাগুলো পরস্পর থেকে দূরে, এই যে বল রেখাগুলো এই যে বল রেখাগুলো এই যে বল রেখাগুলো এই যে বল রেখাগুলো
পরস্পরকে দূরে সরে যাবে, ফলে দুই আধানের মাঝখানে কোনো বল রেখা থাকে না। এই স্থানে কোনো আধান স্থাপন করলে সেটি কোনো বল লাভ করবে না, ফলে সেই স্থানে নিরপেক্ষ বিন্দু বা নিউট্রাল পয়েন্ট সৃষ্টি হবে। অভ্যন্তরীণ রোধের মান বাড়ালে তড়িৎ প্রবাহ কমে যায়। ধরো একটা পাইপ দিয়ে সেটা তুমি পানি নিবে, এই অবস্থায় যদি এটার ভিতরে তুমি পাইপটার ভিতরে যদি একটা চিকন বাঁশ দিয়ে রাখো, তো পানি প্রবাহ তো কম হবে, এটাই স্বাভাবিক। ঠিক তেমনি অভ্যন্তরীণ রোধ বাধা অভ্যন্তরীণ ভিতরে রোধের মান যদি বাড়াও, মানে বাধার মান বাড়ালে তড়িৎ প্রবাহ কমে যাবে, এটা স্বাভাবিক। এখন পড়ি আমরা এটার উত্তরটা। বর্তনীতে ব্যবহৃত তড়িৎচালক উৎসের গঠন ও উপাদানের জন্য এর অভ্যন্তরীণ তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয়। ধরো একটা তার দিয়ে কোনো একটা দূরে তুমি বিদ্যুৎ নিবে, এখন এই বর্তনীতে ব্যবহৃত তড়িৎচালক উৎসের কোষের গঠন ও উপাদানের জন্য, তো তুমি যদি এটার মধ্যে দেখা গেছে যেটার মধ্যে বিদ্যুৎ পরিবহন সবচেয়ে বেশি, এই ধরনের জিনিস দিয়ে যখন পিতল দিয়ে তৈরি করো তাহলে এক ধরনের বিদ্যুৎ প্রবাহিত হবে, লোহা দিয়ে তৈরি করলে এক ধরনের বিদ্যুৎ প্রবাহিত হবে। ঠিক তেমনিভাবে বর্তনীতে ব্যবহৃত তড়িৎচালক উৎসের গঠন ও উপাদানের জন্য এর অভ্যন্তরীণ তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় বা বাধাপ্রাপ্ত হয়, একে অভ্যন্তরীণ রোধ বলে। তড়িৎ প্রবাহ I = E/R+R, অর্থাৎ তড়িৎ প্রবাহ থাকবে এখানে, ই হচ্ছে শক্তি আর R+R হচ্ছে রোধ বাধা। এখন এই আর এর মান ধরো তুমি 3, এই ছোট আর এর মান ধরো 2, তো হইলো 5 হইলো, আর ই এর মান ধরো 10, শক্তির মান ধরো 10। তো 10-এর যদি আমরা R+R অর্থাৎ 2, এটা যদি 3, এটা যদি 2, 5 দিয়ে ভাগ দিই, অ্যান্সার হবে 2, কারণ উপরে 10 নিচে এটার মান 3 আর এটার মান 2, 5 দিয়ে যদি ভাগ দেই তো এটা উপরে 10 আছে, 2 হবে অ্যান্সার। ঠিক আছে, এখন এটার মান যদি দেখা গেছে ধরো তুমি ধরো 7 আর এটার মান যদি ধরো 3, তখন এটা নিচে হয়ে যাবে 10, উপরে তো ছিল 10, তখন অ্যান্সার হয়ে যাব, প্রবাহ হয়ে যাবে 1। অর্থাৎ সহজ বাংলা আবার আরেকটা এক্সাম্পল দিয়ে তুমি বুঝবা। এটার মান যদি ধরো তুমি ধরো এই এর মান হচ্ছে 10, ঠিক আছে, এটার মান যদি এই আর এর মান যদি ধরো 1, এই আর এর মান যদি 1 ধরো, রেজাল্ট হবে 5। এই আর এর মান যদি 1, এই আর এর মান যদি 1 ধরো, রেজাল্ট হয়ে যাবে 5। কিন্তু এই আর এর মান ধরো 1 ধরলাম আর বাধার মান ধরলাম 4, তখন রেজাল্ট কিন্তু হয়ে যাবে 2। একটু ভালো করে লক্ষ্য করো, প্রথম ই এর মান ধরো 10, আর প্রথম এই আর এর মান ধরো 1, এই আর এর মান ধরো, পরের আর এর মান ধরো 1, এটার রেজাল্ট হবে 5। পরে আরেকটা দেখো, এখানে উপরে 10 ঠিকই থাকবে, নিচে এই বড় আর এর মান থাকবে 1 আর ছোট আর আমি বাড়াই দিলাম, এটার মান হয়ে গেল 4, তখন রেজাল্ট কিন্তু হয়ে যাবে 2। অর্থাৎ এ থেকে প্রমাণিত হয় যে এটা হচ্ছে এই যে অভ্যন্তরীণ রোধ হচ্ছে ছোট আরটা, এই ছোট আরের মান যদি বেড়ে যায় তখন রেজাল্ট কিন্তু ছোট হয়ে যায়। আগে ছিল 5, এখন হয়ে যায় 2। তাহলে E/R+R, যেখানে ই হলো বর্তনীর তড়িৎচালক শক্তি, এটা বর্তনীর তড়িৎচালক শক্তি, আর হলো তুল্য রোধ, আর এই ছোট আর হলো অভ্যন্তরীণ রোধ। এখন বর্তনীর অভ্যন্তরীণ রোধ বাড়ালে, এই যে এখানে বাড়াইছি, ছোট আর মান 4 হয়েছে, রেজাল্ট হয়েছে 2। অভ্যন্তরীণ রোধের মান বাড়ালে বর্তনীর R+R মান বৃদ্ধি পায়, R+R মান মানে নিচেরটার মান বেড়ে যাবে। ঠিক আছে, নিচেরটার মান বেড়ে যাবে, কেমনি বেড়ে যাবে, এর নিচেরটার মান ছিল 2, রেজাল্ট হয়েছে 5, আর নিচেরটার মান হয়ে গেছে 5, রেজাল্ট হয়েছে 2। অর্থাৎ R+R মান বৃদ্ধি পায়, ফলে R+R মান যখন বৃদ্ধি পায় তখন এই যে টোটাল রেজাল্টের মান কমে যায়, অর্থাৎ ফলে E/R+R এর মান কমে যায়, অর্থাৎ তড়িৎ প্রবাহ I, এই যে I তড়িৎ প্রবাহ কমে যায়। আর একটু ভালো করে লক্ষ্য করো,
প্রথম তড়িৎ প্রবাহ হচ্ছে আই ইকুয়াল টু ই বাই আর প্লাস আর। আমি প্রথম ধরে নিলাম এটার মান ওয়ান, এটার মান ওয়ান, উপরেটার মান 10, তো এর রেজাল্ট হলো 5। পরবর্তীতে আমরা আবার ধরলাম এই যে অভ্যন্তরীণ রোধের মান বাড়াই দিলাম, তো এটার মান ওয়ানে থাকবে, এটার মান 4 দিয়ে দিলাম, উপরে হইলো 10, তো এটার মান হয়ে গেল 5, 5 দিয়ে 10 ভাগ দিলে 2। অর্থাৎ ই হলো বর্তনীর তড়িৎচালক শক্তি, আর হলো তুল্য রোধ, আর ছোট আর হলো অভ্যন্তরীণ রোধ। এখন বর্তনীর অভ্যন্তরীণ রোধ বাড়ালে, মানে এই ছোট আর এর মান ছিল আমার প্রথম 1, এটা যদি 4 করে ফেলি, বাড়ালে বর্তনী আর প্লাস আর এর মান এই যে এটা ছিল 2, এটা হয়ে গেছে 5 বৃদ্ধি পায়। ফলে এই যে টোটাল রেজাল্টের মান হচ্ছে 2 হয়ে গেল। এর ফলে ই বাই আর প্লাস আর এর মান কমে যায়। অর্থাৎ এটার মান কমে যাওয়া মানে, এটার মান কমে যাওয়া মানে 2 কমে যাওয়া মানে এই যে আইটা, অর্থাৎ তড়িৎ প্রবাহ আই কমে যায়।